টিচার যে গল্পটি রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, এটুকু আমরা জানি যে একটা অবক্ষয়জনিত প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রে লেখা হয়। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ, ঠিক তার পরবর্তী সময় মানুষের মধ্যে যে একটা নৈরাশ্য, আর্থিক যে কি বলবো, একটা ওঠাপড়া, পারিবারিক জীবনে মূল্যবোধের অভাব, ঠিক আছে, তারপর কিছুটা কি বল মার্কসিস্ট যে চিন্তা ভাবনা, বৈপ্লবিক ধারা, মার্কসিস্ট আবার অনেকটা পরে এসেছে, যাই হোক, চরম যে সংকটময় একটা আবর্ত, সেই প্রেক্ষাপটে মূলত মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখাগুলো লিখেছেন। তার গল্পের যারা পাত্র পাত্রী বা যারা নায়ক নায়িকা, মূলত হয় তারা সমাজের একদম নিচু স্তরের মানুষ, মধ্যবিত্ত সমাজের, মানে একেবারে নিম্ন মধ্যবিত্ত সমাজের মানুষ, বা শ্রমজীবী সমাজের মানুষ ইত্যাদি। তার গল্পে কোথাও নিয়তিবাদ ধরা পড়েছে, কোথাও নেগেটিভিটি ধরা পড়েছে, কোথাও ফ্রয়েডীয় যে চেতনা মানুষের মধ্যে থাকে সেগুলো ধরা পড়েছে, এগুলো কিন্তু বলাই যায়। ঠিক আছে, তো এক্ষেত্রেও কিন্তু সেটার বিকল্প হয়নি, এক্ষেত্রেও সেটার বিকল্প হয়নি, এটাই আমরা বলতে পারি। 1908 খ্রিস্টাব্দে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম। লেখকগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হবে। যেটা ঝাড়খণ্ডের দুমকা শহর, যেটা এখনকার কনটেক্সটে ওখানে জন্ম, এবং 1956 সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটে। পরবর্তীতে তার প্রথম যে গল্প তিনি লেখেন সেটা হলো বিচিত্রা পত্রিকায়। বিচিত্রা পত্রিকাতে তিনি লিখেছিলেন তার আত্মপ্রকাশ অতসী মামি দিয়ে। 1335 বঙ্গাব্দতে বিচিত্রা পত্রিকায়, প্রবাবলি 1928 সাল, 27-28 এরকম সাল নাগাদ, বিচিত্রা পত্রিকায় অতসী মামি দিয়ে তার ছোট গল্প তিনি প্রথম শুরু করেন বা সূচনা হয়। তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তার ডাক নাম মানিক, মানে মানিক ছিল, তো সেখান থেকে তার মানিক বন্দ্যোপাধ্যায়। এই হলো মোটামুটি ভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প রচনার শুরু। তো তিনি প্রথমে মূলত তার প্রথম যে গ্রন্থ সেটা জননী ছিল, উপন্যাস ছিল। তিনি উপন্যাস এবং ছোট গল্প বাংলা সাহিত্যের ধারায়, কথা সাহিত্যের ধারায় উপন্যাস এবং ছোট গল্প দুটোই তিনি রচনা করেছিলেন। পরবর্তীতে কমিউনিস্ট পার্টিতে যখন যোগদান করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সেই প্রেক্ষাপটও তার গল্পের মধ্যে উঠে এসেছে বেশ কিছু গল্পে, এবং তিনি তার প্রিয়জনদেরকে কোনো গ্রন্থই উৎসর্গ করেননি। তিনি একমাত্র, তিনি যেটা করেছিলেন সেটা হলো যে স্বাধীনতার স্বাদ বলে একটা গল্প ছিল, স্বাধীনতার স্বাদ, এই গল্পটাই বোধহয় তিনি তার প্রিয়জনকে উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, ওই গল্পটা তিনি জনসাধারণকে উৎসর্গ করেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। একদমই তাই। মানে এই একটাই গল্প তিনি কাউকে উৎসর্গ করে গেছিলেন। ঠিক আছে, স্বাধীনতার স্বাদ, নইলে অন্য কোনোটাই তিনি করেননি। তিনি একটা নাটকও লিখেছিলেন, সেটা হচ্ছে ভিটে মাটি। ভিটে মাটি বলে নাটক তিনি লিখেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা খুব উল্লেখযোগ্য। তোমাদের যদি পুতুল নাচের ইতিকথা দিত খুব ভালো হতো আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যদিও যে তিনটে দিয়েছে তিনটেই ভালো। বা সেক্ষেত্রে বলয় গ্রাসের পরিবর্তে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি ছিল, সেটা দিলেও আরো বেটার হতো কিছু। যাই হোক, যেটা দিয়েছেন ওনারা সেটাই তো আমাদেরকে পড়তে হবে, কিছু করার নেই। পুতুল নাচের ইতিকথা থেকে প্রশ্নগুলোও ভালো আসতো, আর কনসেপ্টটাও খুব ভালো ওটার। যাই হোক, এবারে আমরা প্রথম যেটা দেখব যে মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্প। টিচার গল্পটি যেটা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তো অবশ্যই লেখা। আচ্ছা, ওনার যে বিখ্যাত উপন্যাসগুলো বললাম, পুতুল নাচের ইতিকথা, তারপরে ওনার ছোট গল্পের মধ্যে অতসী মামি, প্রাগৈতিহাসিক, সরীসৃপ, এইগুলো ওনার গল্প সংকলন ছিল। ঠিক আছে, ওনার এই গল্পটি প্রকাশিত হয়েছিল শারদীয় বসুমতী পত্রিকায়। পরবর্তীকালে গল্পটি খতিয়ান গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত হয় শারদীয় বসুমতী পত্রিকায়। আমি লিখে দেবো প্রশ্ন। শারদীয় বসুমতী পত্রিকাতে এটা প্রথম গল্পটি প্রকাশিত হয়। পরবর্তীকালে খতিয়ান
গল্প গ্রন্থ 1947, সেখানে গল্পটি অন্তর্ভুক্ত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এখানে ম্যাম, গল্প, খতিয়ান কি গল্প গ্রন্থ? হ্যাঁ গল্প গ্রন্থ, যেখানে গল্পের 3টে দিনের কথা বলা হয়েছে, শনি রবি সোম, এই 3টে দিনের প্রেক্ষাপটে গল্পটা কিন্তু সমাপ্ত হয়েছে। আমরা আজকের দিনে টিচারদের যে কনসেপ্টটা দেখি, সেই সময় কিন্তু সেই কনসেপ্টটা ছিল না। অর্থাৎ আজকের দিনে যে টিচাররা, তাদের যে অর্থনৈতিকভাবে তারা যতটা কি বলবো, তারা মানে তাদের যে ক্ষমতায়ন ঘটেছে, ঠিক আছে, বা তারা যেভাবে লাইফ লিড করে থাকে, একটা সময় পর্যন্ত তাদের কিন্তু সেই ধরনের তাদের প্রবল অর্থাভাব তাদের মধ্যে দেখা যেত, তাদের মাইনে সেরকম ভাব, তাদের যে স্যালারি বা ফি স্ট্রাকচার সেরকম ছিল না। প্রচুর এবং তারা যে ধরনের সমাজকে একটা গড়ে তোলার পিছনে তো অবশ্যই শিক্ষকদের অবদান সব থেকে বেশি, তো শিক্ষা দেওয়ার জন্য। তো তাদেরকে আমরা, অথচ তারা তাদের ব্যক্তিগত জীবনে ভীষণ ভাবে কি বলবো, আহ, খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে, একটা চরম অবক্ষয়ের মধ্য দিয়ে কাটিয়েছে। এই গল্পটি তারই স্বাক্ষর বা সেই ধরনের চিত্রই বহন করে। এখানে এই প্রশ্নটা কিন্তু এসেছিল ওই রাজমাতা হাই স্কুল, তো এই স্কুলটার নাম কি? পিএসসি বোধহয় এটা 2015তেই এসেছিল, প্রবাবলি এই প্রশ্নটা কি তার আগের বছর এসেছিল। তো স্কুলের যে সেক্রেটারি, তাহলে স্কুলের নাম কি? রাজমাতা হাই স্কুল। তার যে সেক্রেটারি ছিলেন তিনি হচ্ছেন রায় বাহাদুর অবিনাশ তরফদার। ঠিক আছে, তাহলে তার যে সেক্রেটারি ছিলেন তিনি হচ্ছেন রায় বাহাদুর অবিনাশ তরফদার। ভেবেচিন্তে শেষ পর্যন্ত তিনি টিচারদেরকে সদুপদেশ দেওয়া স্থির করলেন। আগেই বলেছি গল্পটা 3টে দিনের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, শনি রবি এবং সোম, এই 3 দিনের প্রেক্ষাপট। শেষ পর্যন্ত টিচারদের কিছু সদুপদেশ দেওয়া স্থির করলো। বুড়ো বয়সে এমনিতেই তার ঘুম হয় কম, তার উপর এইসব যাচ্ছে তাই খাপছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ায় কদিন আর ঘুম হয়নি। টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে। তাহলে টিচাররা ধর্মঘট কেন করেছিল? বেতন কম বলে। ঠিক আছে, বেতন বেতন বাকি থাকে বলে, এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে চাকরি করতে। বাপের জন্মে রায়বাহাদুর এমন কথা শোনেনি। বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর বা ধাঙর যে ধর্মঘট করবে? মানে তারা তো কোনো অফিসে চাকরি করে না। উনি এটাই বোঝাতে চাইছেন রায়বাহাদুর, যে অফিসে চাকরি করলে তারাই একমাত্র ওই কি বলবো, যে ধর্মঘট করে থাকে আর কি। ঠিক আছে, তো এই রায়বাহাদুর কি করলেন, যে এখানে এই 3 দিনের কথাই বলা হয়েছে, এবং তাহলে রায়বাহাদুর অবিনাশ তরফদার ছিলেন, আর রাজমাতা হাই স্কুল ছিল সেই স্কুলটি। তো এখানে শুধু তার স্কুলে এসব গোলমালের সম্ভাবনা ঘটলে যে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করতো না। দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খেপাচ্ছে কোন মাথা পাগলা ইয়ং টিচারটি সন্ধান নিয়ে তাকে একচোট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে। কিন্তু সারা বাংলাদেশের স্কুল টিচাররা জোট বেঁধেছে, সম্মেলন করছে, খেতে পায় না ব্যাচ পড়ছে, করুক পড়ুক যা খুশি করুক অন্য স্কুলের টিচাররা, তার স্কুলে ওসব বিশ্রী কাণ্ড ঘটতে দেবে না। ওসব হীনতা স্বার্থপরতা স্বেচ্ছাচারিতা ঢুকতে পারবে না পবিত্র শিক্ষায়তনে। তাহলে কি কারণে? টিচারদের ধর্মঘট করার জন্যই তিনি রেগে গেছেন। মূলত তাদের বেতন বাকি আছে, এই কারণেই তারা কি করছে, তারা বেতন বাকি আছে এই কারণেই তারা কিন্তু এখানে কি বলবো, সেই কারণেই তারা বেতন বাকি আছে বলেই সেই কারণে তারা ধর্মঘট করছে। ঠিক আছে, এটা একটা গেল। আর ওই যে যিনি হচ্ছেন রায় বাহাদুর, তিনি স্কুলের কোন পোস্টে রয়েছেন? তিনি হচ্ছেন সেক্রেটারি। এই জায়গাটা কিন্তু তখন দিয়ে দিতে পারে, সেক্রেটারি। ঠিক আছে, স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্র্যকে হাসি মুখে বরণ করে বিদ্যালয়ের মহান আদর্শ যারা গ্রহণ করেছে, অর্থাৎ শিক্ষক সমাজের কথা বলা হচ্ছে, যারা নাকি আহ এখানে একটা জিনিস বলবো, যিনি হচ্ছেন ওই যে রায় বাহাদুর, তার কিন্তু বয়সে, সে কিন্তু বয়সে বেশ বৃদ্ধ, সেই কারণে কিন্তু তার ঘুম হয় না। ওকে, আর একটা হলো যে এই যে স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় ভুলে, যারা নিজেদের স্বার্থ ভুলে গিয়ে
বিলাসবহুল জীবনকে ছেড়ে দিয়ে দারিদ্রতাকে হাসি মুখে বরণ করে নিয়েছে, তারাই কিন্তু বিদ্যালয়ের এই মহান আদর্শ গ্রহণ করেছে, তারাই কিন্তু দেশের আগামী দিনের ভবিষ্যৎ মেরুদণ্ডটাকে তৈরি করছে। তো তোলার যাদের কাঁধে এই বিরাট দায়িত্ব রয়েছে তারাই তো শিক্ষক। বুনো রামনাথ, যাদের গর্ব ও গৌরব তুচ্ছ দুটো পয়সার জন্য, সামান্য দুটো অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে, আদর্শ চুলোয় দেবে, শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙড়ের মতো হাঙ্গামা করবে, তা কখনো হতে পারে না। রায়বাহাদুর তা বিশ্বাস করে না। মোটামুটি এই ধরনের সদুপদেশ রায়বাহাদুর শোনালো। এটা কবে না, শনিবার স্কুল ছুটি হবার পর। তাহলে আমাদের প্রথম বারটা আমরা কি পেলাম? শনিবার। আমরা তো 3টে দিন পেয়েছি, তো প্রশ্ন আসতে পারে প্রথম কোন দিনটা আমরা পেলাম, সেটা হচ্ছে শনিবার। ঠিক আছে, এবার হলো যে এবার হলো যে আপনারা কি বলেন, কে কি বলবে? সকলে চুপ করে থাকে। রায়বাহাদুরের ধৈর্য বড়ই কম, বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেবার পর এই গরম এক ফোঁটাও আছে কিনা সন্দেহ। কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন। গালে চড় বসিয়ে দেওয়াও আশ্চর্য নয়, কিছু বলার দরকারও ছিল না। টিচারদের দাবি দেওয়ার সম্পর্কে এটা একটা অফিসিয়াল মিটিং নয়, রায়বাহাদুরের নিজস্ব সদুপদেশ দানের সভা। চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট আছে। এবার প্রৌঢ় যে হেডমাস্টার, তাহলে স্কুলের হেডমাস্টারকে এই শশাঙ্ক, স্কুলের হেডমাস্টারকে শশাঙ্ক। আমরা পরবর্তীতে যে গল্পের যে নায়ককে দেখতে পাবো গিরিন, তার এই শশাঙ্ক হচ্ছে শ্বশুর মশাই। ঠিক আছে, প্রৌঢ় হেডমাস্টার শশাঙ্ক কেবল একবার মাথা চুলকিয়ে বলে, আজ্ঞে তা বই কি। এই আজ্ঞে তা বই কি লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এটা কে বলেছে? পৌর হেডমাস্টার শশাঙ্ক। শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে? সবার শেষে শশাঙ্ক একান্তে আবার বলে, গত মাসের বাকি মাইনেটার জন্য একটু যেরকম দিনকাল সংসার চালানোই, মানে বাকি মাইনেটা, আগের মাসের যে মাইনে, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, স্কুলের শিক্ষকদের আদর্শ কে ছিলেন? এই জায়গাটা দরকার। স্কুলে শিক্ষকদের আদর্শ ছিলেন বুনো রামনাথ, যাদের গর্ব এবং গৌরব। তাহলে স্কুলে শিক্ষকদের আদর্শ ছিলেন বুনো রামনাথ। ওকে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। কে উস্কানি দিচ্ছে জানেন? বছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা নাম উচ্চারণ করে ফেলতো, কিন্তু শশাঙ্ক বাবুও আর সেই শশাঙ্ক বাবু নেই, অনেক বদলে গেছে। আগে উস্কানি কে দেবে? একজন দুজনের উস্কানির ব্যাপার নয়, আপনি তো জানেন দেশ জুড়ে এরকম চলছে। স্কুলের বাগানের দিকে চেয়ে থেকে রায়বাহাদুর বলে, গিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি? এই যে গিরিন, প্রথমবার আমরা গিরিন কথাটার পেলাম, নামটা পেলাম, তাই তো? এই গিরিন তাহলে কে বললাম? ইনি হচ্ছেন শশাঙ্ক বাবুর জামাতা। বুকটা ধড়াস করে ওঠে শশাঙ্ক, গিরিন তার জামাই। মনে মনে আরেকবার গিরিনকে অভিশাপ দিয়ে বলে, পলিটিক্স করে না, মিটিং ফিটিং হলে হয়তো কখনো শুনতে যায়, আর স্কুলে পলিটিক্স নিয়ে কিছুই হয় না। হয় না? সেদিন স্ট্রাইক করে ছেলেরা স্কুলের মাঠে যে মিটিং করলো, আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয়, প্রোটেস্ট মিটিং মাত্র। কলকাতায় স্টুডেন্টদের ওপর গুলি চালানো হলো, তারই প্রোটেস্ট। কলার কাঁদিটা বাড়তি হয়েছে না, এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে দু একদিনের মধ্যে। কি বলেন? কাল মালিকে বলবো রাতারাতি যেন চুরি হয়ে যায় না, দেখবেন। রায়বাহাদুর হাসলো। সন্ধ্যার পর গিরিন বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে রায়বাহাদুর আশ্চর্য হলো না। এবার কেন গিরিন হঠাৎ করে দেখা করতে গেল? আমরা তো আগেই বুঝতে পারছি যে প্রথমত, আচ্ছা এখানে যেটা হচ্ছে, যেটা টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে, বেতন বাকি থাকে বলে, এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে চাকরি করতে। ঠিক আছে, এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল আগে। এই যে টিচাররা ধর্মঘট করবে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ ছিল।
এছাড়া আর কোথায় গুরুত্বপূর্ণ, আর একটা হলো ওই গিরিনের পলিটিক্স এর ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এই যে গিরিন খুব পলিটিক্স করে বেড়ায়, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা হলো যে সারা বাংলাদেশের শনিবার স্কুল ছুটির পর, এটা বলে দিয়েছি। আচ্ছা, সারা বাংলাদেশের সব স্কুলের টিচাররা জোট বেঁধেছে, সম্মেলন করছে, তার মানে সারা দেশ জুড়ে হচ্ছে, ঠিক আছে, সারা দেশ জুড়ে হচ্ছে, এইটা গুরুত্বপূর্ণ। গিরিন শশাঙ্ক বাবুর জামাই, এটা আমরা দেখেছি। গিরিন রায়বাহাদুর অবিনাশ বাবুকে নিমন্ত্রণ করতে গেছে। কি কারণে নিমন্ত্রণ করতে গেছে? নিমন্ত্রণ করতে গেছে তার পুত্রের অন্নপ্রাশনের জন্য। গিরিনের সম্পর্কে তার প্রশ্নে ভড়কে গিয়ে শশাঙ্ক নিশ্চয়ই তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে। কথায় কথায় তাকে জানিয়ে দিয়ে যেতে, সে যে ভুলচুক যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে দেন। অর্থাৎ রায়বাহাদুর যেটা মনে করছেন যে গিরিনকে হয়তো তার শ্বশুর মশাই শশাঙ্ক মানে তার ভুলচুক হয়ে গেছে, সে আর পলিটিক্স করবে না, এইসব কারণেই তাকে হয়তো পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তা আর ভবিষ্যতে সে এই ধরনের ভুল করবে না। তো তা যদি হয় তবে ভালোই। গিরিন কিন্তু ওসব কথার ধার দিয়েও যায় না, খুব বিনীত এবং নম্র ভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন জানায়। তাহলে গিরিন কি কারণে গিয়েছিল? অন্নপ্রাশনে। রায়বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তাই, খানিকটা স্পষ্ট ভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো জানানো যে সে অনুগতই, জানালো হবে এটা ইঙ্গিতে। আচ্ছা, বুঝতে পারে তার মানেও খানিকটা স্পষ্ট ভাবে আচ্ছা, জানানোর বদলে, ঠিক আছে, বদলে ইঙ্গিতে জানানো যে সে অনুগতই। রায়বাহাদুর যা পছন্দ করেন না তা থেকে সে তফাৎ থাকছে, তাকে চটাবে না। অন্নপ্রাশন ছোট ছেলে, তা বেশ, কিন্তু আমি নেমন্তন্নে যাই না, বুড়ো শরীরে সয় না ওসব। এই লাইনটা, বুড়ো শরীরে সয় না ওসব। রায়বাহাদুর অমায়িক ভাবে হাসে। কি কারণে? ছোট ছেলের অন্নপ্রাশনে, আগেই বলেছি। আপনাকে পায়ের ধুলো দিতেই হবে, গিরিন বলে নাছোড় বান্দার জোরালো অনুনয়ের সুরে। সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন, শুধু একটু ফলমূল মুখে দেবেন। সবাই আশা করছি মনে বড় আঘাত পাবো না গেলে। সবাই আশা করছি, ঠিক আছে, মানে সবাই আশা করে থাকবে আপনি না গেলে, সমাজের একদম খুব সম্মানীয় ব্যক্তি, তো সেই কারণে। তো রায়বাহাদুর যেতে রাজি হয়েছে। ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গিরিন আবার বলে, একটা কথা বলি আপনাকে, দোষ নেবেন না, খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না খোকার জন্য। আমাদের বংশের রীতি আছে, কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারো কাছে সামান্য উপহারও নেওয়া চলবে না। ঠাকুরদা বা তার বাবা অভিশাপ দিয়ে গিয়েছেন, এক গাছি তৃণ নিলে নাকি বংশের, মানে এক গোছা ঘাসও যদি কেউ নেয় তাতেও নাকি বংশের সর্বনাশ হবে। বলো কি হে, একটা দুশ্চিন্তা কেটে যায়, অন্নপ্রাশনের নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে, এ চিন্তাটা ছিল রায়বাহাদুরের। এবারে একটু ভেবে গিরিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে বলল, তাহলে এখানে সে রাজি হয়ে গেল। মানে সে এত এত ভেবেছিল যে তাহলে কোনো গিফট নিয়ে যেতে হবে। যতই হোক, মানে রায়বাহাদুরের মনটা, রায়বাহাদুর যে চরিত্রটা, তার মনটা কতটা ছোট এখানে আঁকা হয়েছে সেই দিনের প্রেক্ষাপটে, কিভাবে সে মানুষকে আহ ছোট করছে। আচ্ছা, আহ গিরিন বাবুর আমরা এখানে যে গিরিন ছিল, অবিনাশ বাবুকে তো নেমন্তন্ন করেছে, এই গিরিন বাবুর যে সন্তান, তার হচ্ছে 5 জন, 4টে ছেলে এবং একটা বিবাহযোগ্য মেয়ে, এটা আমরা পরে জানতে পারবো, ঠিক আছে। আর গিরিন বাবুদের বংশের একটা রীতি হচ্ছে যে কি, রক্তের সম্পর্ক ছাড়া কারোর কাছ থেকে গিফট মানে উপহার না নেওয়া, ঠিক আছে। আরেকটা হলো যে আরেকটা হচ্ছে যে উপহার দেওয়ার রীতিতে রায়বাহাদুর এই সরি, উপহার নেওয়ার এই যে রীতি, সেটাতে কিন্তু খুব রায়বাহাদুর খুশি হয়েছিল। এখানে একটা বিষয় হলো, কলেজের যে কলকাতায় স্টুডেন্টদের উপর গুলি চালনার উল্লেখ রয়েছে এখানে, অর্থাৎ সেই সময়ে শিক্ষা ব্যবস্থায় বা সামাজিক প্রেক্ষাপটে কতটা যে পরিবর্তন আসছে সেটা এখানে দেখানো হচ্ছে, যে অবক্ষয়, যে মানে আর কি একটা দুর্যোগের মধ্য দিয়ে, যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে মানুষ, যেটা কোনো শিক্ষার, কোনো সুস্থ পরিবেশ ছিল না শিক্ষার জন্য। এক কথায় আমরা যেটাকে অ্যানার্চি বলি, আইন ভেঙে পড়ার মতো অবস্থা। স্কুলের মাঠে মিটিং, প্রোটেস্ট, ঠিক আছে,
তারপর কলার কাঁদি স্কুলের বাগানে। তো যাই হোক, এবারে কি হলো, আমরা এক এক করে গল্পটা পড়তে পড়তে দেখবো। এবার রায়বাহাদুর যাচ্ছেন গিরিনের বাড়িতে। তিনি কখন যাচ্ছেন গিরিনের বাড়ি? সে কিছু খাবে না, কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবে না গিরিন? রায়বাহাদুর ভাবে অনেকেই দেয়, মানে সে নিজে কিছু নিয়ে যাবে না, আবার ভাবছে যে গিরিন কি এই সুযোগে তাকে কিছু দেবে না বাড়ির জন্য। তো যাই হোক, প্রায় 10টায় রায়বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছলো। কখন গেল গিরিনের বাড়িতে? 10টার সময়, ঠিক আছে। তার বাড়িটা কেমন ছিল গিরিনের বাড়ি? গিরিনের বাড়ি ছিল একতলা বাড়ি, বাড়ির ভেতরে ঢুকতেই একটা বৈঠকখানা, এবং সেখানে তারপর শেষে দুটো শোবার ঘর ছিল। তো বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল, ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরো বেশি। কোনো মানে অন্নপ্রাশন একটা বাড়িতে তো উৎসব হলে যে ধরনের হয়, এত ছোট এত পুরনো এমন দিনহীন চেহারার একতলা পাকা বাড়ি হয়? রায়বাহাদুর জানতো না, মানে একদম পুরনো বাড়ি, সেখানে কিছুই একটা অনুষ্ঠান বাড়িতে যা যা হয় সেখানে কিছুই সেসব নেই। কারণ এর চেয়েও খারাপ বাড়ি চারদিকে অসংখ্য ছড়ানো থাকলেও সে কোনোটার দিকে কখনো তাকিয়ে দেখেনি। এ ধরনের বাড়ির অধিবাসী কোশমিন কালে মানে কখনোই তাকে বাড়িতে নিমন্ত্রণ করতে সাহস পায়নি। ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার। তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল। মানে কার ছেলের এটা বলা হচ্ছে? রায় বাহাদুরের ছেলে। বলছে তার নিজের ছেলের অন্নপ্রাশনের কথা মনে পড়ে যাচ্ছে, যে তার ছেলের অন্নপ্রাশনে তো রীতিমতো ব্যান্ড বেজেছিল। মেয়ের ছেলের অন্নপ্রাশনেও সে সানাই বাজিয়েছিল, তাহলে মেয়ের ছেলের অন্নপ্রাশনে কি করেছিল? সানাই। লোকে গিজ গিজ করে তার বাড়িতে, ছেলের বেলা বেশি হোক, মেয়ের ছেলের বেলা কম হোক, গিজ গিজ করে। গিরিনের বাড়িতে লোক আছে বলেই মনে হয় না, ভেতর থেকে শুধু ভেসে আসে ছোট্ট একটা ছেলে বা মেয়ের কান চেরা কান্না। ঠিক আছে, তাহলে তার তো মনেই হচ্ছে না তার ভেতরকার, তাহলে তার বাড়িটা ছিল একতলা বাড়ি। হ্যাঁ, আর গিরিনের বাড়িতে কেউ আছে বলে তো মনেই হয় না। ঠিক আছে, গিরিনের বাড়িতে লোক আছে বলে মনেই হতো না। গাড়ির আওয়াজে বেরিয়ে আসে গিরিন, তাকে অভ্যর্থনা জানায়, যথাসাধ্য আয়োজন করেছি, দোষ ত্রুটি ক্ষমা করবেন। এইটা কার উক্তি? যথাসাধ্য আয়োজন। বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্চির এক প্রান্তে কুণ্ডলি পাকানো ঘেয় কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে। খালি গায়ে জুবুথুবু একটা মানুষ। মেঝেতে লোম ওঠা বিড়ালটা আর কোনো জীবন্ত প্রাণী নেই সেই ঘরে। আচ্ছা, বিড়ালটার পরে এখানে হচ্ছে যে আচ্ছা, এখানে হচ্ছে যে লোম ওঠা বিড়ালটা ছাড়া ছাড়া হবে ওটা, ঠিক আছে। আচ্ছা, বৈঠকখানার তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্চির একপাশে কুণ্ডলি, ওই যে ওই জায়গাটা যেটা হচ্ছে বৈঠকখানাটা কিরকম, মানে এই যে ভাঙা তক্তপোষে ছেঁড়া ময়লা শতরঞ্চির এক প্রান্তে কুণ্ডলি পাকানো ঘেউ কুকুরের দলা মতো দলা পাকিয়ে বসে আছে। মানে আর কি এটা বর্ণনাটা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তক্তপোষ ছাড়া বসবার আসন আছে আর একটি, তাহলে তক্তপোষ ছাড়া বসবার আসন কটা? একটি। এখানে জুবুথুবু একটা মানুষ, মেঝেতে লোম ওঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই। কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালি মাখা একটা কাঠের চেয়ার, একটা টেবিল রয়েছে আর একটা কাঠের চেয়ার রয়েছে। তাহলে একটা টেবিল রয়েছে আর একটা কাঠের চেয়ার রয়েছে, ঠিক আছে। এবারে কি হচ্ছে, যে একটা টেবিল আর একটা কাঠের চেয়ার, কেরোসিন কাঠের, ঠিক আছে, আর একটা কালি মাখা কাঠের চেয়ার। দিনে বৈঠকখানা হলেও ঘরটি যে রাত্রে শোবার ঘরে পরিণত হয় তার প্রমাণ গুটানো কাঁথা, মশারির বান্ডিলটা জানলায় তোলা রয়েছে। তক্তপোষের নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করে ফেলবার বুদ্ধিটা বোধ হয় কারো মাথায় আসে। ইনি আমার বাবা, গিরিন পরিচয় করিয়ে দেন। ওই যে সেই জবুথুবু মানুষটাকে আমরা দেখছি, তিনি ছাড়া এবং এই বিড়ালটা ছাড়া যে কেউ ছিল না। তাহলে এখানে এই জবুথুবু মানুষটাকে, এটা হচ্ছেন গিরিনের বাবা। 2 বছর ধরে ভুগছেন।
আর বছর আর বছর ডাক্তার বলেছিলেন কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে, পেরে উঠিনি, 700-800 টাকার ব্যাপার। তাহলে বাবা ট্রিটমেন্ট করাতে পারেনি, তার কারণ কত টাকা লাগবে? 700-800 টাকা। যুবতবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায়। এবার হলো রায়বাহাদুরকে গিরিন বাড়ির মধ্যে একেবারে তার শোবার ঘরে নিয়ে গিয়ে বসা। এবার এই দৃশ্যগুলো কেন কেন এটা রায়বাহাদুরকে দেখানো হচ্ছে, অর্থাৎ তার যে অবস্থা, তিনি এই বার্তাটাই দিতে চাইছেন গিরিন, যে দেখুন যে শিক্ষক সমাজের কি অবস্থা, তারা তো মাইনেই পায় না, তাদের দিন আনা দিন খাওয়া, তাদের জীবনের কি অবস্থা। এরপরেও তাদেরকে যদি টাকা না দেওয়া হয় তাহলে তো স্বাভাবিক তারা তো ধর্মঘট করবে, বা ধীরে 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 সমাজের যারা সমাজকে তৈরি করার কারিগর, যারা দায়িত্ব নিয়েছে, তাদের কি অবস্থা হচ্ছে। উঠান পেরিয়ে যাবার সময় এদিক ওদিক তাকায়, তাকিয়ে রায়বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না। অর্থাৎ এটার নাম করে তার রায়বাহাদুরকে নিজের বাড়িতে ডেকে এনে রীতিমতো দুর্দশার চিত্রটা দেখানো হচ্ছে, এবং সেটার সাহস রেখেছে গিরিন। ঠিক আছে, এবং এর যে শাস্তি হবে সেটা আমরা দেখতেই পাবো গল্পের শেষে। রোয়াকে একজন অল্প একটু হলুদ বাটছে, তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার সিকিও হবে না। যে বাটছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতোই। তবে রায়বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয়, বাড়িরই কোনো বউ ঝি। ঝি অর্থাৎ মেয়ের কথা বলা হয়, মানে বাড়িরই কোনো বউ বা মেয়ে। ও পাশে রান্নাঘরে খুন্তি দিয়ে কড়ায় ব্যঞ্জন নাড়ায় রত বউটির শাঁখা পড়া হাতটি শুধু চোখের এক পলকে দেখেই কি করে যেন রায়বাহাদুর টের পেয়ে যায় যে সে গিরিনের বউ। চার ভিটে চারখানা ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে দুখানা। তাহলে তার ঘর কটা ছিল? বৈঠকখানার ঘর বাদ দিয়ে তার ঘর হচ্ছে মাত্র দুখানা, রান্নাঘরের চালটি ছাড়া। তাহলে এখানে ওটা ব্যঞ্জন হবে না ব্যঞ্জন নিতে হবে? এখানে এখানে এটা ব্যঞ্জনই হবে। ঠিক আছে, এক মিনিট দেখে নিচ্ছি, আমি বলে দিচ্ছি। আমার কাছে যেটা আছে, যেটা আমি দিয়েছিলাম, সেখানে অ্যাকচুয়ালি ব্যঞ্জন বলে ওটাকে, মানে পঞ্চব্যঞ্জন আমরা বলি না, সেই জিনিসটাই হয়। তো এখানে ওটাকে ব্যঞ্জনটাকে ব্যঞ্জন হিসেবে মানে পরিবর্তিত হয়ে, ধ্বনি পরিবর্তিত হয়ে উচ্চারিত। মানে এটা কি বিকৃত রূপ তাহলে ব্যঞ্জনের? হ্যাঁ অবশ্যই। এখানে আবার স্পেলিংটা লিখেছে ব্যঞ্জন, মানে আমার কাছে যেটা লেখা আছে দেখো, যে বয় জফল আকার দন্তের নয়ে নয়ে হর্ষও দন্তের নয়। ঠিক আছে, ব্যঞ্জন এইভাবে। হ্যাঁ ম্যাম, রচনাবলীতে ওটাই আছে, আমি লিখলাম। এইগুলো প্রিন্ট করে, এই জন্য আমি বারণ করি এগুলো পড়তে, মানে এই হ্যাঁ ধরনের। ম্যাম, আমি রচনাবলী দেখি সেই জন্য পড়ি। হ্যাঁ, আমার কাছেও তাই আছে। এই ধরনের পিডিএফ গুলো এই কারণেই বারণ করি, ভীষণ ভুল থাকে। এটা তোমাদের এসএলএসটি তেও তাই আছে, যেটা দেখে পড়াই। ম্যাম তাহলে কোনটা প্রিন্ট করবো? আমি তো আজকে এগুলো প্রিন্ট করার জন্য বোনকে ফরওয়ার্ড করলাম, প্রিন্ট করব বলে। টেক্সট রচনাবলীটাই করো, এগুলোকে করার দরকার নেই। এগুলোকে যেটা করবে সেটা হলো যে জায়গাগুলো ধরো অনেক সময় যে বলছো না যে লেখাটা হয়তো খুব কারণে কোনো কারণে অস্পষ্ট এসছে, বা সাইটটা হয়তো আসেনি, বই থেকে নিতে হয়, তো কি করব, তো ওই জায়গাটা ওখানে নোট ডাউন করে নেবে লেখার সময়। ঠিক আছে, তাহলে ম্যাম ব্যঞ্জন বানানটা ওই হর্ষও বাদ দিয়ে যেটা, ওটা ঠিক তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো দিয়েছি, রচনাবলীতে যেটা আছে সেই নোটসটা দেওয়া হয়েছে তোমাদেরকে, একবার একটু ওর সাথে দেখে ও নিও। ম্যাম যেটা থেকে পড়াচ্ছেন এটা তো ঠিকঠাক, তাহলে এটা প্রিন্ট করে নেব? এইটা এটাই তো পিডি, এখানেই তো ভুল আছে, ওই ব্যঞ্জন আছে এটা এখানে, ভুল। এটা ভুল আছে। আর একটা আছে যেটা, সেইটা দেখবে, আমি পাঠিয়ে দেবো হ্যাঁ আরেকবার। ম্যাডাম, যেটা দিয়েছিলেন গ্রুপে ওটা রচনাবলীর পিডিএফ। হ্যাঁ, ওটা আমি দিয়ে দেবো আরো একবার, ওই বলেছিলাম যে ঠিক করে দেবো, দেখছি। এটা স্পেলিংটা হচ্ছে এইটা হবে। ও ম্যাম তাহলে টেক্সট গুলো এখন প্রিন্ট আউট করছি না, আপনি দেওয়ার পরেই করব তাহলে। ঠিক আছে, আমি টেক্সট গুলো দেখি, তাহলে তোমাদের আগে আগেই দিয়ে দেবো, তা প্রিন্ট আউট করে নিও। এত টেক্সট আমার পক্ষে পিডিএফ করাটা একসঙ্গে খুব মুশকিল হয়ে যায়, কি আর করি। আচ্ছা যাই না হোক। ম্যাম কিছু বই আছে।
যেমন ওই শরৎচন্দ্রের ওই সাইডটা কেটে কেটে গেছে না, একটু একটু দেখে নেবে। যাই হোক চলো। আচ্ছা, আহ রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন, নড়াচড়া স্থান কতটা, কিরকম আলো বাতাসে ঢোকে, ঠিক আছে। জলচৌকিতে পাতা পুরোটা, পুরনো কার্পেটের আসনে বসে রায়বাহাদুরের দম আটকে আসে। ছোট ছেলে বা মেয়ের কানছেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয়। তাহলে চারটে ভিটের চারখানা ঘর তোলার সুযোগ থাকলে, চার ভিটের চারখানা ঘর তোলার সুযোগ থাকলে বৈঠকখানাটি বাদ দিলে মোটে ঘর দুখানা, আর রান্নাঘরের চালটি হচ্ছে ছাড়া, ঠিক আছে, এটা মনে থাকে যায়। এখানে আর সেরকম ভাবে কোনো গুরুত্বপূর্ণ লাইন নেই। তারপরে হচ্ছে এই লাইনটা গুরুত্বপূর্ণ, যে রায়বাহাদুর অস্বস্তি বোধ করে, এদিক ওদিক তাকায়, একটা ফাঁদে আটকা পড়ে গেছে বলে তার মনে হয়। সে তো বুঝতেই পারছে কি হয়েছে। গিরিন নীরবে তাকে লক্ষ্য করে ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত নির্বিকার ভাবে মুখ তার থমথম করে, মনের আপসহীন মনোভাবে। আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন। সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে, কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ। সে বলে ব্যঙ্গ এবং তোষামোদের সুরে। ছেলেটাকে দেখে দিন না, একটু ওষুধ, বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা। তাহলে এই জায়গায় তাকে ব্যঙ্গ করা হয়েছে। আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন, তাহলে এখানে রায়বাহাদুরের কি জানার কথা বলা হয়েছে? হোমিওপ্যাথি। কিন্তু রায়বাহাদুর ডাক্তারি পাশ করেননি, কিন্তু তার ওষুধ ছিল অব্যর্থ। তো বলে যে আমার ছেলেটা তো অসুস্থ, বিনা চিকিৎসায় তাকে তাহলে তো মরতে হয় না, যদি আপনি একটু মানে কি বলবো, তাকে যদি ওষুধ দেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রায়বাহাদুর চরিত্রটাই শুধুমাত্র যে একটা মানে কি বলবো ভীষণই, যে তার টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। একটা যে গিফট দিতে হবে সে ভাবছে, আবার পরক্ষণে এটাও ভাবছে যে যদি আমি যাই নিমন্ত্রণ বাড়িতে, আমি নিয়ে হয় কিছু দেবো না, কিন্তু তারা তো কিছু দেবে, মানে মিষ্টি বা কিছু। তাহলে কতটা মানে চশমখোর বা স্বার্থপর একজন ব্যক্তি, এই ধরনের মানুষটাকে দেখলে তার চরিত্রের মধ্যে দিয়ে বোঝা যায় যে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। রায়বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে, এমনই ভাবে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে, শুনছো, খোকাকে নিয়ে এসো শিগগির। আহা, এসো না নিয়ে, দেরি করছো কেন? নিজের অতিরিক্ত ধৈর্যের কৈফিয়ত দেবার জন্যই যেন রায়বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে, আর পারি না এদের সঙ্গে। তাহলে রায়বাহাদুর যেন রাজি হয়েছে, সে তো রাজি হবে না, ঠিক আছে। তখন গিরিন ডাকছে, শুনছো, খোকাকে নিয়ে এসো শিগগির, মানে স্ত্রীকে বলছি। নিজের অতিরিক্ত ধৈর্যের কৈফিয়ত দেবার জন্যই যেন রায়বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে, আর পারি না এদের সঙ্গে। তারপরে হলো যে আপনার সামনে আসবে, যা পড়ে আছে তাই পড়ে, তাতেও লজ্জা। সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি, 1 ঘন্টা লাগবে এখন। সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি, 1 ঘন্টা লাগবে এখন সেখানা বার করে পড়তে, আর পারি না সত্যি। তাহলে তার সম্বল কি ছিল? একমাত্র বিয়ের একখানা শাড়ি, যেটা পরে আসবে। তার মানে কি চরম গরিব, বা কি বলবো অসহায় অবস্থা, কি দারিদ্র, সেই চিত্রটা এই জায়গার মধ্য দিয়ে ফুটে ওঠে। তার বাবা অসুস্থ, সন্তান অসুস্থ, স্ত্রীরও তোমার পরার একটা শাড়ি নেই। সে এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতেই ছোট একটা কঙ্কাল বুকের কাছে ধরে পাঁশুটে রঙের রোগা একটি বউ দরজা দিয়ে ঢুকছিল। তার মানে কি অবস্থা, মানে কঙ্কালসার চেহারা, মানে একদম রোগা, একদম শীর্ণ। এক নজর তাকিয়ে রায়বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটি সে পরে আসেনি। এটাও সে টের পায় যে ওকে আসতে ডেকেই গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বেরোবার উপযুক্ত কাপড়ের অভাবের কথা, অর্থাৎ তার যে অভাব। তার পায়ে পিছু পিছুই বউটি ঘরে ঢুকেছে, মাথা ঝিমঝিম করে। মানে এই দৃশ্য দেখে রায়বাহাদুরের কি অবস্থা। রায়বাহাদুর তো কখনো এই দৃশ্য দেখেইনি, তার ভয় করে। ও তুমি এসেছো? গিরিন বলে নির্বিকার ভাবে, এইখানে শুইয়ে দাও। এই লাইনটা কাকে শুইয়ে দেবার কথা বলছে? সেই শিশুটিকে।
রায়বাহাদুরের উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো পরা পায়ের কাছে মেঝেটা সে দেখিয়ে দেয়। তাহলে রায়বাহাদুরের পায়ে কি ছিল? উলের মোজা আর পালিশ করা চকচকে জুতো। তার অর্থাৎ রায়বাহাদুর চরিত্রের মধ্য দিয়ে একটা সমাজের একেবারে উপরি স্তরের যারা ছিল ধনী, সেই মানুষদের কি বলবো, সেই মানে সেই মানুষটাকে তিনি তার মধ্যে দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। বউ তার ইতস্তত করে, বড় বড় জিজ্ঞাসু চোখ তুলে তাকায় তার মুখের দিকে। এত শীর্ণ বউটি, এমন শুকনো বিবর্ণ তার চোখ, রক্ত শূন্য মুখ, কিন্তু তার রূপ দেখে ভেতরে ভেতরে মুচড়ে যায় রায়বাহাদুর। আচ্ছা, এখানে রায়বাহাদুরের ভয় করে, এখানে শুইয়ে দাও, তার ভয় করে রায়বাহাদুরের, ওই লাইনটা মাথা ঝিমঝিম করে ওঠে রায়বাহাদুরের, তার ভয় করে। তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেয়েদার মাংস, গিন্নির কথা ধর্তব্যই নয়। তিনি প্রায় গোলাকার। তার মেজ মেয়ে আর মেজ ছেলের বউ রোগা ছিপছিপে, বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময়, আজকাল মুটোচ্ছে। গিরিনের খিনাঙ্গি বউটির সাথে মিলিয়ে রায় বাহাদুর বুঝতে পারে। তার মানে তার তার যে মানসিকতা, কতটা নিম্ন মানসিকতার মানুষই। তার মেয়ে বউদের গড়নটাই শুধু চিপচিপে, অতি বেশি মেদ, মাংসেই তারা গড়া। প্রত্যেকে তারা তার গিন্নিরই সূচনা। সত্যিকারের রোগা ক্যাংটা তরুণীকে, আচ্ছা, ক্যাংটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে। রায়বাহাদুরের এত তীব্র ইচ্ছা করে, মানে কতটা কি ধরনের নোংরা মানসিকতা, যে টিপে টুপে ছেনে ছুনে দেখতে সত্যিকারের কঙ্কালসার তরুণীকে। আগেই বলেছি যে ফ্রয়েডীয় মানসিকতার বা তার যে নিজের যে কি বলবো বিকৃত যে যৌন বাসনা, তো এই ধরনের বাসনা রায়বাহাদুর চরিত্রের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে আমরা এই ধরনের চিত্র দেখতে পাই। কি করছো? গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে, ওখানে শুইয়ে দাও। উনি পায়ের ধুলো ছোঁয়াবেন, আশীর্বাদ করবেন, ওষুধ দেবেন। না মা, রায়বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে, মানে রায়বাহাদুর তাকে ছুঁতে পারবে না, ওনার এমনই মানসিকতা। আমি ওকে ওষুধ দিতে পারবো না, ওর ভালো চিকিৎসা দরকার, ওকে তুমি ডাক্তার দেখাও, ভালো ডাক্তার দেখাও। বিনা ফিতে কোনো ডাক্তার দেখবে বলুন? গিরিন যেন আমোদ পেয়ে মুচকে মুচকে হাসে। তাহলে গিরিন কিভাবে বুঝিয়ে দিচ্ছে, একবার তার স্ত্রীর ভালো কাপড় নেই সেই অর্থে বুঝিয়ে দিল, এবার তার কাছে টাকা নেই সেই অর্থে বুঝিয়ে দিল যে সে তার সন্তানকে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে না। বাবার কথা তো আগেই বলে দিয়েছে। ভয় করে রায় বাহাদুরের, মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে। কতক্ষণ খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে? তার এই বর্বর নিষ্ঠুর খেলার শেষে কি করবে তাই বা কে জানে? এরা বিপ্লবী, এরা খুনে, এরা সব পারে। শশাঙ্কের জামাই বলে, স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ্মবেশী খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই সে করেছে। মানে কত নিচু চোখে দেখছে যে বোধহয় আমাকে খুন করে দিতে পারে। এই ধরনের ঘটনার আমরা পরবর্তীকালে, এই মানসিকতার আমরা পরবর্তীকালে, যখন আমরা নকশাল পিরিয়ড ছিল এর পরবর্তীকালে, এবং এই ঘটনার জন্যই কিন্তু এই নকশাল পিরিয়ডের আমরা সূত্রপাত 70-এর দশকে, এগুলোর জন্যই কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, তার কথাই বলা হচ্ছে। সেটা পরবর্তীতে হয়েছে, তার পরের স্টেজ। সব অবস্থাতে যেভাবেই হোক, ততদিনে মানিক বন্দ্যোপাধ্যায় আর ছিলেন না। সব অবস্থাতে যেভাবেই হোক নিজেকে বাঁচানোর কৌশল খুঁজে বার করে কাজে লাগানোর চেষ্টা রায়বাহাদুরের মজ্জাগত। মাথা হেট করে থেকে কয়েক মুহূর্ত সশব্দে নিঃশ্বাস ত্যাগ করে, হাতের তালুতে মুছে নেয় নিজের কপাল, তারপর মুখ তুলে বলে, মা, খোকাকে শুইয়ে দাও গে। তুমি কিছু ভেবো না মা, বৌমাই বলি তোমাকে। গিরিন আমার ছেলের মতো, তোমার কোনো ভাবনা নেই বৌমা। ছেলে তোমার ভালো হয়ে যাবে, আমি তোমার চিকিৎসার ভার নিলাম, আমি এক্ষুনি গিয়ে ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি। তাই রায়বাহাদুর তো রীতিমতো ভয় পেয়ে গেছে। এক্ষুনি যাবেন? তা হবে না, ফলটল একটু মুখে দিয়ে না দিয়ে গেলে বড় কষ্ট হবে আমাদের, মনে অকল্যাণ হবে আমাদের। আপনার মতো মানুষ বাড়ির পায়ের ধুলো দিয়েছেন।
আচ্ছা, গিরিনের বিনয়ে বুকটা ধড়াস ধড়াস করে রায় বাহাদুরের। এই জায়গাটা, এই যে এখানটা আমি তো টেক্সট দেখে পড়ছি, এই যে এই জায়গাটা, সেটা হলো গিরিনের বিনয়ে বুকটা ধড়াস ধড়াস করে রায় বাহাদুর। অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে পায়ের চকচকে জুতোর দিকে, অতি কষ্টে বলে, বেলা মন্দ হয়নি, নিমন্ত্রিতেরা আর কেউ? আগে বলিনি আর কাউকে, ইচ্ছা ছিল বলবার, ভেবেছিলাম ওনার হাতের দুগাছা চুড়ি আছে, তার একটা বেচে দিয়ে কয়েকজনকে বলবো। কি অবস্থা! স্কুল মাস্টারের স্ত্রীর হাতে শাঁখা থাকলেই ঢের। তারপর ভাবলাম ছেলের মুখে ভাতে শেষ সম্বলটুকু খোয়াবো, তার চেয়ে বরং সম্বলটা থাক, ও মাসেও পুরো মাইনে না পেলে উপোসটা ঠেকানো যাবে। তাহলে তার যে অবস্থা, দারিদ্রতা, কেন তাদের মাইনের দরকার, সেই পুরো চিত্রটা বুঝিয়ে দিচ্ছেন গিরিনের মধ্যে দিয়ে। বুড়ো হলেও বুদ্ধির ধার একেবারে পড়ে যায়নি রায় বাহাদুরের। জীবনে উঠতে গিয়ে মুশকিলে পড়তে হয়েছে অনেকবার, নিজের বুদ্ধি খাটিয়েই নিজের মুশকিল আসান হয়েছে। আজকের বিপদের ধরনটা ঠিক বুঝে উঠতে পারছেন না, এটাই হয়েছে ফ্যাসাদ। তাহলে ফ্যাসাদটা কি, কিসের ফ্যাসাদে তিনি পড়েছিলেন সেটা, উদ্দেশ্যটা ধরতে পারছে না গিরিনের। নিজের দুর্দশা চোখে দেখিয়ে তার দয়া জাগবার স্বাদ থাকলে চোখে এভাবে আঙুলের খোঁচা দিয়ে কি কেউ তা দেখায়, পাগল ছাড়া? উদ্দেশ্য বুঝতে পারছে না, কার উদ্দেশ্য বুঝতে পারছে না, সেটা হলো গিরিনের। কিন্তু কেন করছে সেটা তো কিছুতেই মাথায় ঢুকছে না রায় বাহাদুরের। তার স্কুলের একজন টিচার কি এত বড় গাধা যে এই সহজ কথাটা বুঝতে পারে না? এভাবে তার কাছ থেকে কোনো অনুগ্রহ আদায় করা যায় না। তার মানে তিনি কিছুই দিতে রাজি নন, এতে বরং তারই বিপদ, সমূহ বিপদ। মুখের ভাবে গলার সুরে সহানুভূতি আনবার চেষ্টা করে রায় বাহাদুর বলে, তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গিরি, অ্যাপ্লিকেশন দাও, দিও, ও মাস থেকে 10 টাকা মাইনে বাড়িয়ে দেব। তাহলে কত মাইনে বাড়িয়ে দেবার কথা বলা হয়েছিল? 10 টাকা। 10 টাকা মাইনে বাড়িয়ে দেবার কথা বলা হয়েছিল, কিন্তু ফলশ্রুতি কি তাই হয়েছিল? হয়নি। তুমি ভালো পড়াও শুনেছি, আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমায় সোমবার। তাহলে বাকি মাইনেটা পাইয়ে দেব বরং তোমায় সোমবার। কবে পাইয়ে দেওয়ার কথা বলা হয়েছে? সোমবার। গিরিন ভয় পেয়ে হাত জোর করে বলে, তা করবেন না স্যার, লোকে বলবে ছেলের মুখে ভাতের ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি, বাকি মাইনে আদায় করেছি, আমার সর্বনাশ করবেন না স্যার। সে শুধু তার মাইনে চায়নি, সে সমগ্র শিক্ষকদেরই মাইনে চেয়েছিল। ঠিক আছে? চোখের পলক আটকে যায় রায় বাহাদুরের, ঢোক গিলতে গিয়ে দেখে সেটাও আটকে গেছে। ঘরের যে অসীম দৈন্য ভিখারির সকরুণ আবেদনের মতো এতক্ষণ তাকে পীড়ন করছিল, হঠাৎ যেন সেটা দাবিদারের শাসানির মতো ফুঁসে উঠেছে। উঠানে 3টি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলোমাটি নিয়ে। তাহলে তার ছিল 3টে উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলোমাটি নিয়ে। খেলা যেন ছল ওদের, রায় বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে। ও ঘরে জড়ো ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে, কিন্তু সেও যেন ভয় দেখালো রায় বাহাদুরকে। 4টে হলো, কান্না নিস্তেজ হয়ে আসা, যেন ঘোষণা বাচ্চাটার যে কান্না সে চিরতরে থামিয়ে দেবে, সে মরবে, মরে দায়ী করে রেখে যাবে তাকে। তাকে আরো শাসানো দরকার বলেই যেন গিরিনের পরিবারের আরো দুজনে এবার আসরে নামে। প্রৌঢ়া একটি স্ত্রীলোক তারস্বরে চেঁচাতে চেঁচাতে একটি কুমারী মায়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে। টানতে টানতে ঘরে নিয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গিরিনের পরিবারের কজন সন্তানের কথা আমরা দেখলাম। আমি আগেই বলেছিলাম যে গিরিনের কজন সন্তান রয়েছে, ঠিক আছে? 5 জন বলেছিলেন। হ্যাঁ, 5 জন হলো, 4 জন, আর এখানে একজন কন্যা আছে আবার। তারপরে দেখ গিরিন, দেখ ধেড়ে মেয়ের কাণ্ড দেখ,
ডাল ধুতে দিয়েছি, লুকিয়ে কাঁচা ডাল চিবোচ্ছে। তার মানে কি অবস্থা! গিরিনের মা থেমে যান, জিভ কাটেন। মেয়েটি পালিয়ে যায় হাত ছিনিয়ে নিয়ে। এক মুহূর্ত হতবম্বের মতো দাঁড়িয়ে থেকে মাও সরে যান। আমি এবার উঠি গিরিন, এই লাইনটা, এটা কার উক্তি? এইটা পরীক্ষায় এসেছিল। আমি এবার উঠি গিরিন। এটা বাহাদুর, হুম, রায় বাহাদুর। আচ্ছা। তারপরে হলো যে তাহলে তার হচ্ছে মোট সন্তান 5, 4টে ছেলে আর একটা হচ্ছে মেয়ে। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে। আচ্ছা, তারপরে হলো ম্যাম, ধুলো ধুলো মাটি নিয়ে খেলছিল, সেখানেও তো একটা মেয়ে ছিল, 3টে ছেলে মেয়ে লেখা ছিল তো। ওই একটাই মেয়ে তার। ঠিক আছে, ওর কথাই বলা হচ্ছে। একটু বসুন। গিরিন বেরিয়ে যায়। গিরিন ফিরে আসবার একটু পরে সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেকাবিতে 2টো সন্দেশ, একটা কলা, কয়েক টুকরো আপেল, শশা নিয়ে জড়সড় হয়ে ঘরে আসে। বাঙালি গেরস্তের মানে হিসাবে বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেক দিন। মেয়েটি রোগা, পুষ্টির অভাবে সত্যিকারের রোগা। এই লাইনটা, মেয়েটার কি অবস্থা চেহারা! সত্যিকারের রোগা মেয়ের দিকে তাকাবার মোহ কিন্তু কিন্তু তখনকার মতো কেটে গিয়েছিল রায় বাহাদুরের। অর্থাৎ তার স্ত্রীর দিকে দেখার তার যে সেই নেশাটা ছিল, যেটা তার মানে সন্তানের দিকে সে আর তার নেশাটা ছিল না। নীরবে সে 2-1 টুকরো ফল মুখে দিতে থাকে। এর পরেও সে মুখে দিচ্ছে। বৈঠকখানা দিয়ে যাবার সময় চৌকির প্রান্তের সেই জরাজীর্ণ মানুষ, অর্থাৎ বাবা, গিরিনের বাবাকে সে দেখছে। জরাজীর্ণ মানুষটি কষ্টে চোখ মেলে তাকায়। রায় বাহাদুর এক নজর দেখেই তাড়াতাড়ি চলে যায় বাইরে। এইবার সেই একদম শেষ অংশ। সোমবার গিরিন নোটিশ পায়, বরখাস্তের নোটিশ। তার মানে তার তো মাইনে জোটেইনি, তার যেটা কপালে জুটেছিল বরখাস্ত। সে প্রত্যাশা করছিল এরকমই কিছু একটা হবে। ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর। কিন্তু একটা কথা জানে গিরিন, রায় বাহাদুর ভুলতে পারে না, তার ভয় করবে। শিক্ষকদের দারিদ্র্যের মাহাত্ম্য কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলো। উচ্ছ্বাসটা হবে মন্দা, দয়া, মায়া, সহানুভূতিতে নয়, ভয়। অর্থাৎ সে প্রথম দিন, সেই যে প্রথম দিন সে যতটা জোর গলায় বলেছিল, আমরা দেখতে পাচ্ছি গল্পের মধ্যে সেই জোর গলা কিন্তু তার যে আর এর পরবর্তীকালে সে যখন শিক্ষকদের উদ্দেশ্যে আবার কোনো বক্তৃতা দিতে যাবে, তার যে সেই আর গলার স্বর থাকবে না, এটাই স্বাভাবিক। এবং গিরিন তাকে সেই শিক্ষাটাই দিয়েছিল। ঠিক আছে, গিরিন তাকে সেই শিক্ষাটাই দিয়েছিল। তাহলে গিরিন নোটিশ পায় কবে? সোমবার। বরখাস্তের নোটিশটা সোমবার পেয়েছিল। প্রয়োজনে তাকে মানে সর্বোচ্চ সাজা হিসেবে প্রায় ফাঁসিরই হুকুম দিত। আর রায় বাহাদুর ভুলতে পারে না, কারণ তাতে তার ভয় করবে। এই লাইনটা ঠিক আছে? কারোর অসুবিধা আছে গল্পটাতে কোনো? মোটামুটি ঠিক আছে, ওই একটা দুটো ওয়ার্ড ছাড়া। তবে ম্যাম, এখানে তো ওই যে মেয়ের বয়স দেওয়া আছে যে বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু যারা মানে উঠানে খেলছিল সেগুলো কিন্তু ছিল 3টি উলঙ্গ ছেলে মেয়ে। ওই জন্য ম্যাম ওখানটা তো একটু ছেলে মেয়ে কটা, এটা একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, 3টি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলো মাটি নিয়ে। মোট কথা তার কি বলবো, এখানে যেটা বলা যেতে পারে যে তার আমরা দেখতে পাচ্ছি তার 5টাই সন্তান। সন্তান 5টা তার। 5টা ছেলে মেয়ে, ওইভাবে কি আর আসবে ম্যাম যে কটা ছেলে কটা মেয়ে টোটাল হয়তো না, কটা এখানে আছে যেটুকু সেটাই। তাহলে গল্প অনুযায়ী যেটুকু বোঝা যাচ্ছে, যাতে করে তার ওই 2টো মেয়ে হবে আর 3টি ছেলে হবে, এরকম। ম্যাম, পিএসসি তে কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, একটা জায়গায় একটু ডাউট। আমার তো না জানা ম্যাম, নেই। ওই ইয়ে গফুরের মেয়ের নাম কি এসেছিল? আর ওই লাস্টের লাইনটা সে আগের দিন আপনি বললেন না, খুব ইম্পর্টেন্ট, হুম, একদম লাস্ট লাইন। তারা যেন ওই দাঁড়ান, এই তো, তুমি যেন কখনো মাপ করো না, এইটা দিয়েছিল।
তার কসুর দিয়ে ড্যাশ দিয়ে দিয়েছিল, দিয়ে বলছে যে মাপ করো না, দিয়ে বলছে ড্যাশে কি হবে, যেন কখনো তুমি মাপ করো না, তুমি যেন কখনো মাপ করো না, কখনো তুমি যেন মাপ করো না, মানে কিভাবে ঘুলিয়ে দেওয়া যায়। ওটাই মানে এই গল্পটা তো ফ্ল্যাট গল্প, তাই জন্য প্রশ্ন দিলে পেরে যাবে, ওই জন্য শূন্যস্থান পূরণ দিয়ে দিয়েছে। আর এই গল্পটা থেকে মানে প্রশ্ন করার স্কোপও মানে খুব বেশি নেই, নেই। প্রশ্ন করার স্কোপ বেশি মেঘ রৌদ্র। হ্যাঁ, আপনি ওরে আবার বাপরে, বড় গল্পটা প্রশ্ন রৌদ্র। ম্যাম আমি করেছি, প্রচুর বড়। আচ্ছা, এই কাহন ম্যাম, হ্যাঁ, তাহলে এইরকম গদ্য থেকেও আবার লাইন তুলে দেওয়ার মানে টেন্ডেন্সি থাকে? হ্যাঁ, 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 পদ্য সবসময় থেকে তো তো লাইন পদ্য তুলেই থেকে দেয়। লাইন দেয়। সুভাষ মুখোপাধ্যায় দেখালাম তো, ওটা পদ্য না, থেকে তো লাইন তুলেই দিয়েছে। শূন্য স্থান পূরণের মতন, মানে একটা লাইন তাহলে কতটা পড়তে হবে ভাব। হুম। এখানে আচ্ছা, তারপরে হচ্ছে যে ওই দুই কাহন খড় আর কি, কাহন দুই খড়, কিন্তু দাও এবার আমাকে কাহন দুই খড়, তোমাকে চারটে গাদা সেদিন দেখে এসেছি, এ কটি দিলে তুমি টেরও পাবে না, এই কথা বলছে। তো এই জায়গাটাতে আমরা বারবার দেখছি যে কিভাবে গফুরকে ছোট করছে তর্করত্ন, কখনো তর্করত্ন, তারপরে এবার এইভাবে দেখা যাচ্ছে যে তর্করত্ন যখন চলে যাচ্ছে তো গফুর মহেশের দিকে তাকাচ্ছে, এই দৃশ্যটা খুব করুণ দৃশ্য, ঠিক আছে, যেখানে গফুর তার দিকে তাকিয়ে বলছে যে আহ, ওদের অনেক আছে তবু দেয় না, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। হুম। গফুর উঠিয়া দাঁড়াইল, ঠাকুরের হাতে ফল মূল ভিজা চালের পুটুলি ছিল, সেইটা দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়, অথচ সেখান থেকেও কিচ্ছু দিচ্ছে না। তাই ঠাকুরের হাতে কি কি ছিল সেইটা খেতে চায়, তা বটে, যেমন চাষা তার তেমনই বলদ, ওই যে প্রবাদ বাক্য, খড় জোটে না, চাল কলা খাওয়া চাই, এই দুটো প্রবাদ বাক্য দিয়ে দিয়েছিলাম না লিখে, দুটো প্রবাদ বাক্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রীতি পালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি না। 8 সন মানে 8 বছর মানে কি বলবো, কি বলবো, আমাদের 8 সন প্রীতি পালন করে বুড়া হয়েছিস, 8 বছর ধরে আমি পেট পুড়ে খেতে দিতে পারি না, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। এটা গফুর বলছে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই যে ওদের অনেক আছে তবু দেয় না, এই লাইনটা। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিল। মানে কি অবস্থা, এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল। শেষে তো মহেশ মরেই গেল। আমরা দুটো গল্পেরই করুণ একটা, আমরা এখানে যে কটা আছে সব কটারই তাই দেখবো, মানে খুব করুণ একটা দৃশ্য দেখতে পেলাম আমাদের দুটো গল্পে, টিচারেরও বটে আবার এই মহেশ্বরও বটে। শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। এই যে এই জায়গাটা যেখানে মহেশের মুখে একটু কতকটা পুরনো বিবর্ণ খড় এনে মহেশের মুখে দিয়ে বলেছিল। এবারে আমিনা ডাকছে, প্রথম আমরা এই জায়গাতে কিন্তু আমিনার কথা আমরা জানতে পারছি, গফুর মিয়ার যে মেয়ে আমিনা, আমিনার কথা এই জায়গাটা জানতে পারছি, যে ভাত খাবে এসো, এই বলি আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল, এক মুহূর্তে চাহিয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছো বাবা?
ঠিক এই ভয়েই যে সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড় মা আপনিই ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা। মানে খড়ের দেওয়াল ছিল, ঠিক আছে, এই জায়গাটা মানে কতটা খারাপ লাগছে যে একদিকে গরুটা রয়েছে, তাকেও খেতে দিতে পারছে না, আবার তাকে খাওয়ার জন্য যে খড়ের দেওয়াল সেটা থেকেও নিয়ে আসছে। এবার হচ্ছে যে শাক দিয়ে, শুধু শাক দিয়ে খাবার দিয়েছিল। গফুর নীরব হইয়াছিল। দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার শাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য, তাহলে কি করেছে, একটা পিতলের থালায় পিতার শাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা। জ্বর, গায়ে খাওয়া কি ভালো? মানে যখন দেখছে যে মেয়ের খাবার সেরকম নেই, তখন গফুর এই ধরনের একটা অজুহাত দিচ্ছে যে তার আবার জ্বর আসছে, তাহলে জ্বর গায়ে কি তার খাওয়াটা ভালো? খাওয়া তো ভালো নয়, সেই কারণে। আমরা এখানে মেয়ে আর বাবার যে দৃশ্যটা দেখতে পাই, যেখানে এই যে বলছে যে গফুরের মুখ রাঙা হয়ে উঠিল। পিতা এবং কন্যার মধ্যে এই যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেখানে গফুর মাথা নেড়ে বলছে ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না। দুজনের মধ্যে একটা পিতা কন্যার মাঝখানে যে একটা ছলনা, সেই ছলনার অভিনয় আমরা দেখতে পেলাম। এবার হলো 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল যে তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফেরেনি। আমিনা সকাল থেকে খুঁজে বেড়াচ্ছে তাকে। তো বলছে যে পড়ন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া কইল, শুনেছো বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। গফুর বলিল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি, তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোয়াড়ে খুঁজতে। তাহলে কোথায় খুঁজতে বলেছে? দরিয়াপুরের খোয়াড়ে। কারোর বাগানে গিয়ে সে গাছপালা নষ্ট করে দিয়েছিল, ঠিক আছে। এখানে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ যে গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এ আশঙ্কা ছিল না। সে যেমন নিরীহ তেমনই গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই। বিশেষত মানিক ঘোষ, গোব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত। কার গোব্রাহ্মণে ভক্তি? এই লাইনটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যা হয় দেখা যাচ্ছে যে আহ গফুরকে বলছে তার মেয়ে যে তুমি যাবে না আনতে। তো যাই হোক, তো রাত্রের অন্ধকার যখন সে মানে লুকিয়ে, যেখানে গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো একটা টাকা দিতে পারে হবে, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন বংশীর খুব সুপরিচিত, ঠিক আছে। মানে তাকে তো ছাড়িয়ে আনবে, তো সেই কারণে। তো এই বছর দুয়ের মধ্যে সে বার পাঁচেক ইহাকে বন্ধক রাখিয়া একটি করে টাকা নিয়েছে। বারবার ওই পিতলের থালাটাকে বন্ধক দিয়ে টাকা নেয়, আর তো কিছুই নেই। অতএব আজও আপত্তি করলো না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল, সেই বাবলাতলা, সেই দড়ি, সেখানে গিয়ে। তো সেখানে গিয়ে গফুর মিঞা চুপ করে বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে কি করলো সে,
পরীক্ষা শেষ করিয়া তারপর সে মহেশকে নিয়ে খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙবো না, এই পুরোপুরি দিলাম, নাও। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল। যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করতেই কিন্তু সে অকস্মাৎ সোজা হইয়া উঠিয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার, বলছি ভালো হবে না। তাহারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি, আমার জিনিস, আমি বেচবো না, আমার খুশি। এই যে মানে গফুর কতটা ভালোবাসতো মহেশকে, আর তার জন্য তাকে বারে বারে কথা শুনতে হয়েছে, গল্পের মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু তার কিছুই করার নেই। কখনো সে রেগে গেছে, কখনো জমিদারের লোকের উপরে সে বলেছে। আমরা বিভিন্ন সমাজের এই তর্করত্ন বা মানিক ঘোষের মতো চরিত্রগুলো পাচ্ছি, যারা গফুর এই মহেশকে নিয়ে এক প্রকার মানে কখনো বলেছে মানে বিক্রি করে দিতে বা এই জাতীয় আহ তারা অন্য কোথাও দিয়ে এসছে মহেশকে, কিন্তু বারে বারে সে তার শেষ সম্বলটুকুও বন্ধক দিয়ে হলেও গফুরকে ছাড়িয়ে এনেছে। ঠিক আছে, এই জায়গাতে দেখো ওই যে যেটা বললাম যে সাজাতে দিতে পারে, আমরা যখন তৃতীয় প্যারাটাতে দেখব, যেখানে এই যে জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল, এই জায়গাটা এটার একটা শূন্য স্থান করে দেবো। ঠিক আছে, রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল, সে যে কত ভীষণ, কত বড় কঠোর হইয়া উঠিতে পারে, তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই। কখনো এ রূপের লেশ মাত্র পরিবর্তন হইতে পারে, এগুলো সেভাবে এই জায়গাতে ওই রকম প্রশ্ন আসবে না। এখানে যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট আমি অলরেডি করে দিয়েছি। আমরা সেখানে দেখতে পেলাম যে আলটিমেটলি শেষে গিয়ে মহেশ মারা যাচ্ছে, এবং একদম শেষে গিয়ে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, যেখানে আমিনা বলছে যে সে শুধুমাত্র তার বাবার ঘটি আর পিতলের থালাটি, তাদের জলখাবার ঘটি নিয়ে যেতে চায়। তারা তাদের এক প্রকার আমিনা মারা যাবার সরি মহেশ মারা যাবার পরে যখন খুবই কষ্ট তাদের, ঠিক আছে, দেখছে যে ওই গ্রামান্তের মুচির দল যখন ওই মহেশকে নিয়ে চলে যাচ্ছে ভাগাড়ের দিকে, তার কি কারণে তাদের হাতে ওই যে দৃশ্যটা খুবই কষ্টকর, যে তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল। ঠিক আছে, ওখানে আমার গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগ দেওয়া আছে, আমি যে টেক্সটটা দিয়েছিলাম ওই টেক্সটটাতে একবার দেখে নেবেন। ঠিক আছে, এত বড় স্পর্ধা পিয়াদার সহ্য হইল না, এই জায়গাটা। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই যে তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল, কিন্তু একটাও কথাও কহিল না। গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল, তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল। এই লাইন। আর কি নিয়ে যেতে চেয়েছিল, যেটা বললাম যে এই যে আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু গফুর নিষেধ করলো যে এগুলো থাক মা, ওতেই আমার মহেশের প্রাচিত্তির হবে, অর্থাৎ মহেশের জন্য তো সে কিছুই করে উঠতে পারেনি, তাই ওর দ্বারাই মহেশের প্রায়শ্চিত্ত হবে, এটাই বলতে চেয়েছি, আর কিছুই না। এই গল্পটার মধ্যে আর কোনো সমস্যা আছে প্রশ্নগুলো থেকে কারোর কোনো? দেখা হয়েছিল একবার, সানডে এক্সাম আছে।